আমি আর খবরটা দেখুন, সংসদে গিয়া দেখি শেখ হাসিনার মুখামুখি আমার সিটটা পড়ছে। ওই যে কিছু ফোনে বানে মারতে আসলাম, ওকে বেটির সামনে থাকলে মারতে সামনে আমি অকল দায়িত্ব হিসাব করার লাগে। প্রধানমন্ত্রী যদি কিতা মনে করে, তা আমার একটা বিশ্বাস যেহেতু নজরের উপরে আসি, চোখে চোখে চাইয়ানি কিছু বরাদ্দ নিতাম পারি। যে নেত্রী আমরা দ্বারা আমার চোখে চোখে চোখ পড়ে কিছু বরাদ্দ বাড়াই দিন, নিলে আমি প্রত্যাশা পূরণ করবো সামনে। আর যেভাবে আমি টেন্ডের ভোট পাইছি, আমার বিশ্বাস শেখ হাসিনারও আমি ফটাইতাম পারবো। পাইছি না, আমি ভোট পাইছি না। ব্যারিস্টার সুমনের আজকের বক্তব্যটি আপনার শুনে খুবই জ্বালাময় বক্তব্য, যেখানে সংসদের মধ্যে চরম বক্তব্য দেন এবং তিনি এক পর্যায়ে গিয়ে বললেন প্রধানমন্ত্রীকেও পটায় ফেলবেন, কারণ এত মানুষকে যেহেতু পটায় সে এমপি বনে গেছে, তাহলে প্রধানমন্ত্রীকে সে পটাইতে পারবেন। আসলে কি প্রধানমন্ত্রী তাকে মন থেকে ভালোবাসবেন? কিন্তু তিনি এক পর্যায়ে গিয়ে বললেন যে আমি ছোট মানুষ হতে পারি কিন্তু অসৎ না। জীবনটার কথাটা আমাদের বুকের মধ্যে ছুঁয়ে যায় তার ব্যারিস্টার সুমনের কথাটি। আমার কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন আর কি বললেন এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ভিডিওটি কেউ মিস করবেন না, খুবই মজাদার একটি ভিডিও। ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনলেই যেন ভালো লাগে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মার্কেটিং আমি পড়াশোনা করি, এই সময় আমার বোন এনতে হয় বাইরে, ও একটু উৎসাহ হইতেছি না। এরপরে আমি যখন ব্যারিস্টার হইলাম, আমার বোন এনতে হয় তোরে কিন্তু সাপ ডাকন লাগবো না। তা ব্যারিস্টার সাপ মানছে ডাকে। উকা যখন আমি আপনার বুটি এমপি হইলাম, উকা দিকে আবার মুসলিম চাচা এখন এমপি মহোদয়। আমি আসলে এখনো শূন্যই আছি। আমি কইয়া দিছি যে আমার এই এমপি এখন যেত না, এটা একটা দায়িত্ব আমারে দিছ। এটা বোঝা যায় স্যান্টুন দেয়া আমি ফাইন যে ঘুরে আটতাম, এটা নি এটা আমি দায়িত্ব নিছি। পাহারাদারি করতাম, ওগা পাহারাদারি মানে কি তার বাজারে এইগুলো দিয়ে ঘুরাইতাম না। পাহারাদারি মানে হইল গিয়া তা নাই ঠিক মতো কাজ করতেছে কিনা এটা দেখতাম। পাহারাদারি মানে হইল গিয়া হাসপাতালও ঠিক মতো রোগী চিকিৎসা পাইতেছে কিনা দেখতাম আমি। পাহারাদারি মানে হইল গিয়া সমাজ সেবা কর্মকর্তা ঠিক মতো সেবা করতার জন্য না ভাতলা মারতাছে এটা দেখতাম। আর পাহারাদারি মানে হইল গিয়া আমার সাথে থাকিয়া আমার বরাদ্দ খাই লিতেছে না, তাই দেখতাম আমি। আর খবরটা দেখুন, সংসদে গিয়া দেখি শেখ হাসিনার মুখামুখি আমার সিটটা পড়ছে। ওই যে কিছু ফোনে বানে মারতে আসলাম, ওকে বেটির সামনে থাকলে মারতে সামনে আমি অকল দায়িত্ব হিসাব করার লাগে। প্রধানমন্ত্রী যদি কিতা মনে করে, তা আমার একটা বিশ্বাস যেহেতু নজরের উপরে আসি, চোখে চোখে চাইয়ানি কিছু বরাদ্দ নিতাম পারি। যে নেত্রী আমরা দ্বারা আমার চোখে চোখে চোখ পড়ে কিছু বরাদ্দ বাড়াই দিন, নিলে আমি প্রত্যাশা পূরণ করবো সামনে। আর যেভাবে আমি টেন্ডের ভোট পাইছি, আমার বিশ্বাস শেখ হাসিনারও আমি ফটাইতাম পারবো। পাইছি না, আমি ভোট পাইছি না। একলা ব্যক্তি দিছে না এমডি। আমি ছোট মানুষ কিন্তু অসৎ না, আমি পয়সা মারতাম না। হয়তো আমার ভুল হইতে পারে, আপনারা আমার টাইনা টাইনা লইয়া যাইবা। কারণ মাধবপুরের এসে রেকর্ডে, সোনারঘাটের এসে রেকর্ডে আমার বাপের যৎকান মালিকানা, ওৎকান আপনার বাপেরও মালিকানা। সুতরাং দায়িত্ব খালি এমপি হিসাবে আমার না, আপনারও দায়িত্ব আছে এই এমপিটা টান্নে নেওয়া যাওয়া। আপনারা কথা দেন যে আপনারা এইভাবে টাইনা লই যাইবা, আমার একসাথে মিলে আমি লই যেতাম। আপনারা হাত তুলে কথা দেন, খালি ভোট না আপনারা লই যাইবা। এবং আপনারা কইছিলাম যে আপনারা খালি আমার 7 তারিখের না, আপনারা আগামী 5 বছরে আমার উন্নয়নের অংশীদার। আপনারা আমার মতো যারা কোট পরালো, এরা আমরা দেশটা খাইয়া 12টা বাজাই দিছে। সুরার গলে সুরা করতে দেশটা খাই দিছেন। অফিসে, ভূমি অফিসে গেলে টেকা ছাড়া হয় না, থানাত গেলে টেকা ছাড়া হয় না, পাসপোর্ট অফিসে টেকা ছাড়া হয় না, হাসপাতালে টেকা ছাড়া হয় না। টেকা ছাড়া হয় এমন একটা জায়গার নাম কই না আপনি। এখন এই যে টেকা ছাড়া হয় না, এত সব জায়গা যদি এরকম হয়, তো এক আরিবার এক ব্যারিস্টারে কতদিন বাঁচাইবা আপনারা? এমন একটা দেশও জন্মাইছি। আরে আপনারা তো আমার চেয়ে ভালো জানেনি কেন, যারা মুসলমান যারা আছেন, যে বলা হয়েছে আদম রে সেজদা দেওয়ার লেগে হয়েছে ফেরেস্তারে। ফেরেস্তার ভিতরে অহংকার ছিল, সে কইছে যে মাটির তৈরি মানুষে আমি সেজদা দিতাম না। আপনারা জানেন এই ফেরেস্তা পরে শয়তান হয়ে গেল। কি কারণে? সে মানুষে সেজদা দেয় নাই, বলছে মাটির তৈরি মানুষে আমি সেজদা দিতাম না।
আল্লাহ তার আমাদেরকে এত সম্মান দিচ্ছেন। আর এই মানুষই যখন দেখি, আমি মাটির তৈরি মানুষই যখন দেখি নির্বাচনের সময় এই কাগজের তৈরি টেকার কাছে বিকি বই জায়গা, তখন আর যাওয়ার জায়গা থাকে না। কইলা না যে একটা ব্রিজ বানাইবার কথা, কোন জানি এমডি একটা ব্রিজের কথা কইলা, ফরাঙ্গীর ব্রিজ। চেয়ারম্যান সাহেব কইলা না যে এটা বড় কাজ, দেরি হইব। খালি 2-3টা অফিসে যে পরিমাণ চুরি হয়, এটা যদি মাস 6 মাস আটকানি যাইতো ফরাঙ্গীর ব্রিজ বানানি গেল না। চুরার গলে চুরা করতে দেশটা খাইলি চিহ্ন। এই যে কম্বলায় একবারে আমার কথা না, আমাদের মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীর কথা। 100 টাকা যদি ফয়েলের লেগে বরাদ্দ হয় ঢাকার থেকে, এই ঢাকার থেকে আইতে আইতে ফয়েল ঢুকতে ঢুকতে এইটা 100 থেকে 10 টাকা হয়ে জায়গা। 90টা হতেই ফয়েলের নাই, এই 10 টাকা ইয়া বলছে ওই লেগে শেষ পর্যন্ত আরিফ চেয়ারম্যানের কাছে। আর এই 10 টাকার থেকে আরিফ চেয়ারম্যানের যে কত কষ্ট করে এই জোয়ারি টুয়ারি থেকে বাঁচাইয়া কোন রকম জানটা বাঁচাইয়া আছে। আরে আপনারা যারা সংবর্ধনা দিতেছেন, এখানে যে আমাদের 2 মেম্বার সাহেব আছেন আর চেয়ারম্যান সাহেব আছেন, এমন একজন চেয়ারম্যান মেম্বার দেখাইতে পারবানি চুরি বাটপারি না হইয়া কোন রকম জানটা বাঁচাইয়া। আরে ভদ্রলোক বাঁচার পরিবেশ বাংলাদেশের মধ্যে নাই। এই যে দেখতেছেন, আপনারা যারা দেখতেছেন, এরা খালি দুর্বল হইতে থাকবো। এরা আপনারা এত দায়িত্ব দিবা, আর যে পরিমাণ বরাদ্দ এরা পাইব, যদি চুরি চামারি না করে যান বাঁচা নিতে মুশকিল। এরা কয় টাকা বরাদ্দ পায়? এরা তো খামের লেগে নেতা হইছে, আর কিছু লোক তো নেতা হইছে খালি চুরি করবার লাগিয়া। এরার সাথে এরা বাইরে উঠবো কেমনে? আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার, ওয়েস্টমিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে, সেই পদ্ধতি কি এখনো মানে দ্বাদশ জাতীয় সংসদের পর আর কার্যকর বলে বলা যায়? আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো? কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না, বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না। আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম, তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না। ব্যারিস্টার সাইদুল হক, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে, বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা? এইটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে। এখানে জাতীয় পার্টি আছেন 11টি আসন নিয়ে। এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয়, তাইলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন। এবং স্বতন্ত্র, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন, তাদের এক একজনকে আমার মনে হয়েছে এক একটা বিরোধী দলের মতো। যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন, এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে, বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে। জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন, কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি সরকার গঠন করেছেন, তিনি 26টি আসন এমনভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন। নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকেও কি বিরোধী দল বলা যাবে? এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে, অন্য প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা? না, জাতীয় পার্টিতে তো 26টা দেওয়ার পর ওনারা 26টাতে তো আসতে পারেননি, আসছেন মাত্র 11টা। একজন এমপি লাগাতার 3বার যদি সে এমপি হয় তাহলে সে মন্ত্রী বনে যায়। জীবন ধরে আমরা আশা করব এবার ব্যারিস্টার সুমন আসলে মন্ত্রী পাবেন কিনা, যদি 3বার হওয়ার পর যেন ব্যারিস্টার সুমনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রী দায়িত্ব হলে তার একটু আমরা সকলেই জানি বরাদ্দ একটু বেশি থাকে, এবং সেটার জন্য যেন প্রধানমন্ত্রী যেন ব্যারিস্টার সুমনকে সিলেক্ট করেন এবং তাকে মন্ত্রী বনে যায়, এবং সে যেন খুব ভালো একটা উন্নয়ন করতে পারে, এটা আমরা আশা করি। সমস্ত এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।